নমস্কার। গল্পধারায় আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আমি সমরেন্দ্র আপনাদের কাছে হাজির। আজকের গল্প রিক্সাওয়ালা, সজনীকান্ত দাস। সন্ধ্যা অতিক্রান্ত হইয়াছে। সকাল হইতেই থাকিয়া থাকিয়া ঝুপঝুপ করিয়া বৃষ্টি নামিয়া জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত জন্মাইতেছিল। পথিকেরা আকাশের খামখেয়ালিপনায় বিরক্ত হইতেছিল। পথ চলিতে চলিতে বৃষ্টি নামে। কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় লইয়া তাহারা কোনো রকমে একটু মাথা বাঁচাইয়া লয়। বৃষ্টি ধরিয়া আসে। ভরসা করিয়া গাড়ি বারান্দার আশ্রয় ছাড়িয়া তাহারা যেমনই একটু অগ্রসর হয়, অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয়। সমস্ত দিন মেঘ করিয়াছিল। একটানা না হইলেও বৃষ্টির বিরাম ছিল না। তবুও কেমন একটা গুমোট গরমে ভ্যাপসানিতে কলকাতার সিক্ত সন্ধ্যা থমথম করছিল। এমন দিনে সাধারণত কেহ ঘরের বাহির হয় না। নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে লইয়া স্ট্র্যান্ড রোড ধরিয়া কুমোরটুলি অভিমুখে চলিতেছিলাম। তখন বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছে। শ্রীকর ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করিয়া গঙ্গার ওপারে কারখানাগুলো আলো মাতালের চোখের মতন ঘোলাটে দেখাইতেছিল। ল্যাম্পপোস্ট ও টেলিফোন পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের উপর গ্যাসের আলো পড়িয়া চকচক করিতেছে। পথে লোকজন বা যানবাহনাদির বিশেষ বালাই ছিল না। কঞ্চিত কদাচিৎ একাধটা ট্যাক্সি কিংবা ছ্যাকরা গাড়ি ঊর্ধ্বশ্বাসে কাদা ছিটাইয়া ছুটিতেছিল। দূরে একখানা রিক্সা টুন টুন ঘণ্টা বাজাইয়া মন্থর গতিতে চলিয়াছে। পিছনের আলোটি চোখের সম্মুখে একটি লাল রেখা টানিয়া দিতেছে। বৃষ্টির ভয়ে দ্রুত চলিতে লাগিলাম। নিমতলা পার হইতেই বেশ সমারোহ সহকারে বৃষ্টি আরম্ভ হইল। একটি গাছতলা আশ্রয় করিয়া কোনো রকমে মাথা রক্ষা করিতেছি, দেখি সেই রিক্সাওয়ালা বিশেষ শ্রান্তভাবে সেইখানে উপস্থিত হইয়া হাঁপাইতে লাগিল। রিক্সাখানা খালি। রিক্সাওয়ালা সম্ভবত বহু দূরের সাওয়ারি লইয়া তাহাকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া ফিরিতেছে। বৃষ্টি থামিবার গতিক দেখিলাম না, তবু ভালো একখানা রিক্সা পাওয়া গেল। এই সামান্য পথটুকু কয় পয়সাই বা দিতে হইবে। পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুছাইয়া সুস্থ হইয়াছে। কষাকষি করিয়া 2 আনা ভাড়া স্থির হইল। বিনুকে উঠাইয়া দিয়া নিজে উঠিতে যাইতেছি। রিক্সাওয়ালা বলিল, হ্যাঁ হুজুর, দুজনকে পারবো না। বলিলাম, সে কি রে, এই রোগা রোগা দুজন লোক আর এতটুকুই বা রাস্তা? আগে না হুজুর, পারবো না। একটু আশ্চর্য হলেও চটিও গেলাম। বলিলাম, দুনিয়া শুধু রিক্সাওয়ালা 2-3 লোক নেয়, তুই বেটা নিবি না কেন? অমন ষাঁড়ের মতন শরীর তোর। সাকেগা নেই বাবু বলিয়া সে সেই বৃষ্টির মধ্যেই বৃক্ষতল ছাড়িয়া গাড়ি লইয়া বাহির হইয়া পড়িল। অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ সাকেগা নেহি শুনিয়া মনটা নরম হইল। তাহার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরিয়া গেল। বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানিল না। দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিজিতে লাগিলাম। রিক্সাওয়ালা তখন কিছু দূর চলিয়া গিয়াছে। হাঁকিয়া বলিলাম, এই এই 10 পয়সা দিব। সে একবার মুখ ফিরাইয়া দেখিল এবং পর মুহূর্তেই গাড়ি লইয়া দৌড়াইতে শুরু করিল। বহুদূর হইতে রিক্সাখানার টুন টুন আওয়াজ কানে আসিতে লাগিল।
পিছনের লাল আলোটি তখনও বর্ষা স্নাত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুর টিপের মতন দেখাইতেছিল। সিক্ত দেহে পথে নামিয়া পড়িলাম। সেদিন শ্রাবণ নিশিথিনীর গাঢ় তমিশ্রা ভেদ করিয়া একটি কঠোর মুখের মলিন বেদনাকাতর দৃষ্টি আমার মনে ঘুরিয়া ফিরিয়া জাগিতে লাগিল। কিছুদিন পরের কথা, এনফিল্ডস্টোন পিকচার প্যালেসে ছবি দেখিয়া একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এক রিক্সাওয়ালার সহিত দুটি বিপুল কায় মারোয়াড়ির বিশুদ্ধ হিন্দিতে বচসা হইতেছে শুনিতে পাইলাম। মারোয়াড়ি যুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে দেখিয়া ব্যাপার কি জানিবার জন্য একটু ঔৎসুক্য হইল। কাছে গিয়া দেখি স্ট্র্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা। বচসার কারণ সেই দুজনকে লইতে পারিবে না। ওই দুটি বিপুলকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠিতে দিতে যে কোনো রিক্সাওয়ালার আপত্তি হইতে পারিত, এবং তাহাতে আশ্চর্য হইবার বিশেষ কিছু ছিল না। কিন্তু পূর্বের কথা স্মরণ করিয়া আমি বিস্মিত হইলাম। সেই লোক, তাহাতে কোনো সন্দেহ নেই। মারোয়াড়ি দুজন অন্যজনের উদ্দেশ্যে প্রস্থান করিল। রিক্সাওয়ালাকে পরীক্ষা করিবার কৌতূহল হইল। তাহার সহিত ভাড়া স্থির করিয়া তাহাকে একটু অপেক্ষা করিতে বলিয়া বলিলাম, আমার আর একজন সঙ্গী আছে। করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করিয়া সে আমাকে অন্য গাড়ি দেখিতে অনুরোধ করিল। দুজনকে সে লইতে পারিবে না। আমি এতদূর বিস্মিত ও কৌতূহলাক্রান্ত হইলাম যে বন্ধুর অপেক্ষা না করিয়াই রিক্সাতে চড়িয়া বসিলাম। সেদিনও আকাশ ব্যাপিয়া মেঘ করিয়া আসিতেছিল। ঘন ঘন মেঘ গর্জন ও বিদ্যুৎ চমকে কলিকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হইয়া আসিয়াছিল। আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটা কম। রিক্সাওয়ালাকে তাড়া দিলাম, অবিলম্বে বৃষ্টি নামিবে, শীঘ্র গাড়ি পৌঁছানো চাই। জোরে টানিতে গিয়া রিক্সাওয়ালা গলদঘর্ম হইয়া উঠিল। অবাক হইলাম। আমার মতো ক্ষীণকায় পুরুষকে টানিতে এতটা পরিশ্রম হইবার তো কথা নয়। আগের দিনের মতন একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগিতে লাগিল। অমন বিপুলকায় একটা লোক আমার মতন একটি সামান্য বোঝাকে টানিতে পারিতেছে না, ইহার কোনো সঙ্গত কারণ খুঁজিয়া পাইলাম না। একটা অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগিল। বেচারার দুরবস্থা দেখিয়া মায়া হইল। শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তাহার হইতেছিল, তাহারও আভাস পাইতেছিলাম। নানা কল্পনা করিয়া কোনো কিনারা করিতে পারিলাম না। তাহাকে যথেচ্ছ রিক্সা টানিতে বলিয়া একটা সিগারেট ধরাইলাম। কৌতূহল নিবৃত্তি করিবার যথেষ্ট ঔৎসুক্য হওয়া সত্ত্বেও চুপ করিয়া কিভাবে কথাটা পারিব ভাবিতে লাগিলাম। হঠাৎ চড়বড় করিয়া বৃষ্টি নামিল। রিক্সাওয়ালা চকিত হইয়া উঠিল। একটা বাড়ির গাড়ি বারান্দায় ধারে আসিয়া তাহাকে থামিতে বলিলাম। দুজনে গাড়ি বারান্দার নিচে আসিয়া মাথা মুছিয়া বৃষ্টি থামিবার অপেক্ষায় করিতে লাগিলাম। রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম। সে বিনীত সিলাম করিয়া সিগারেট লইয়া ফুটপাথের উপর উবু হইয়া বসিয়া সেটিকে ধরাইল। আমি দাঁড়াইয়া রহিলাম। মনের অদম্য কৌতূহল আমাকে ভিতর হইতে ঠেলা দিতে লাগিল। কিন্তু পাছে বেফাস কিছু জিজ্ঞাসা করে ফেলি, এই ভয় হইতে লাগিল। তাহার নাম কি, কোথায় থাকে, তাহার কে আছে, এগুলি বেশ সহজভাবেই জিজ্ঞাসা করিতে পারিলাম। তাহার নাম মকবুল, হাতিবাগানের বস্তিতে থাকে। এক বৃদ্ধা ফুফু ছাড়া তাহার আর কেহ নাই। শিশু অবস্থা হইতে সে পিতৃমাতৃহীন। ফুফুর হাতেই মানুষ হইয়াছে। বিবাহ হইয়াছে কিনা জিজ্ঞাসা করিতে সে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাবু, যে বোঝা তাহাকে নিরস্তর টানিয়া বেড়াইতে
হইতেছে, তাহা লইয়াই সে অস্থির। ইহার উপর জরুরি বোঝা বহিতেছে অক্ষম। বলিলাম, বুড়ি ফুফু ছাড়া তাহার কেহ নাই, অথচ অহরহ বোঝা বহিতে হইতেছে, ইহার অর্থ তো বুঝিলাম না। মুখপুল চুপ করিয়া রহিল। আমি তাহাকে চিন্তা করিবার অবসর না দিবার জন্য বলিলাম, একটা বিষয়ে আমার ভারী কৌতূহল আছে। কিছুকাল আগে নিমতলা ঘাটের কাছে তাহাকে দেখিয়াছিলাম, আজও দেখিলাম। 2 দিনই সে একজনের অধিক সাওয়ারি লইতে অস্বীকার করিয়াছে, অথচ সে দুর্বল নয়। ইহার নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি বিশেষ আপত্তি না থাকে তাহা হইলে। মুখফুল চমকিয়া উঠিল। তাহার মুখ অস্বাভাবিক বিবর্ণ হইয়া গেল। মাথার রক টিপিতে টিপিতে সে বলিল, বাবু, সে বড় ভয়ানক কথা। সে কথা মনে হলেই আতঙ্কে শিহরিয়া উঠি। আমার বুকের তাজা রক্ত হিম হয়ে যায়। মুখে সে কথা প্রকাশ করতে পারবো না বাবু। বলিতে বলিতে সে সভয়ে রিক্সাখানির দিকে চাহিল। কি যেন একটা ভয়াবহ কিছু দেখিয়া সে শিহরিত হয়ে উঠিল। পরক্ষণেই সে উন্মত্তের মতন ছুটিয়া গিয়া তেরপলের পর্দা দিয়া রিক্সাখানি মুড়িয়া ফেলিতে ফেলিতে কাঁপিতে কাঁপিতে আসিয়া হতাশভাবে বসিয়া পড়িল। তখনও ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে। মুহুর্মুহু বিদ্যুৎ ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পাইতেছিলাম। জল ভারাক্রান্ত বাতাস কলিকাতার পাষাণ প্রাচীরে প্রতিহত হইয়া একখানা উচ্ছ্বাসের সৃষ্টি করিতেছিল। রাস্তায় জনমানবের চিহ্ন ছিল না। তাহাকে আরেকটা সিগারেট দিয়া আমি তাহার কাছে ঘেঁষিয়া দাঁড়াইলাম। কি যেন একটা অজানা ভয়ে আমার মনও পীড়িত হইতে লাগিল। ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক, মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলিয়া উড়াইয়া দিতেছিলাম। কিন্তু সম্মুখে উপবিষ্ট রিক্সাওয়ালার অস্বাভাবিক দীপ্তিসম্পন্ন চোখ দুটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাইতেছিল। আমি স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রইলাম। কিন্তু এভাবে বসিয়া থাকা চলে না, বাড়ি যাইতে হইবে। এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জানিয়াও যাওয়া যায় না। বলিলাম, মকবুল, এসব কথা ভাবিতে তোর যদি কষ্ট হয় বলার দরকার নেই। বৃষ্টি অনেকটা কমে এসেছে, এখন যাওয়া যেতে পারে। সজোরে আমার পা দুটি চাপিয়া ধরিয়া অধীরভাবে সে বলিয়া উঠিল, আর একটু দাঁড়ান বাবু। যে কথা 3 বছর ধরে বলার জন্য আমি ব্যাকুল, অথচ কাউকে মুখ ফুটিয়া বলতে পারিনি, আজ আমাকে বলতে দিন। এ যন্ত্রণা সইতে পারছি না। নিবিড় সহানুভূতিতে চিত্ত ভরিয়া গেল। ভুলিয়া গেলাম আমি মুখপুল অপেক্ষা সামাজিক হিসাবে শ্রেষ্ঠ লোক। তাহার সহিত এভাবে কলিকাতার রাস্তার ফুটপাত দাঁড়াইয়া আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক। সেই ব্যথা ক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া রইলাম। মুখপুল অতি ধীরে ধীরে থামিয়া থামিয়া হিন্দি মিশ্রিত বাংলায় যাহা বলিল এবং যাহা বলিল না, সবটুকু মিলিয়াইয়া যাহা বুঝিলাম তাহাই ভাষায় লিপিবদ্ধ করিতেছি। মকবুল বলিল, বাবু, আমি আপনাকে ব্যাপারটা ঠিক বুঝাইতে পারিব কিনা জানি না। ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন। কিন্তু খোদার কসম বাবু, আমি একটিও মিথ্যে বলিব না। আমি আজ 3 বছর ধরে এই গাড়িতে একটা মৃতদেহের বোঝা টেনে বেড়াচ্ছি। একজনের অধিক লোককে গাড়িতে তুললে টানতে পারবো কি করে? আর একজন যে নিরন্তর আমার গাড়িতে বসে আছে,
তাহার নড়বার শক্তি নেই। আমি তাকে বয়ে বয়ে ফিরে, এর হাত থেকে আমার নিস্তার নাই। মৃতদেহ পচে ভারী হয়ে গেছে। আমি অহরহ দুর্গন্ধে অস্থির হইতেছি। মৃতদেহের ভার আর টেনে টেনে দেহ দুর্বল হয়ে আসছে। এই অদৃশ্য মৃতদেহের ভারে আমি জর্জরিত হয়ে পড়েছি। আমি আর বাঁচব না বাবু। মনে হইল উপকথা শুনিতেছি। মনে হইল কলকাতার আবেষ্টনীর ধোঁয়া হইয়া কোথায় মিলাইয়া গিয়াছে। জনশূন্য মরুভূমির মাঝে আমরা দুজনে পড়িয়া আছি। এক অদ্ভুত অনুভূতি আমার সমস্ত চেতনা বিলুপ্ত প্রায় হইল। আমি স্তব্ধ হইয়া শুনতে লাগলাম। বছর 3 আগের কথা। সেদিন খুব বৃষ্টিতে কলকাতা শহর জলধারের অবরণে অবলুপ্ত হইয়াছিল। রাত্রি 9টায় 10টার সময় এই গাড়িখানা লইয়া হাওড়া স্টেশনের সাওয়ারির প্রতীক্ষা করিতেছিলাম। সেখানে দু চারখান মাত্র গাড়ি ছিল। লোকের ভিড় ছিল না বলিয়াই হয়। এমন দিনে সাধারণত কুকুর বিড়ালেরও বাড়ির বাহির হয় না। কিন্তু অভাব যাহা দিগকে পীড়া দেয়, তাহারা কুকুর বিড়ালেরও অধম। আমি বিবাহ করিবার লোভে অর্থ সঞ্চয় করিতেছিলাম। বহিঃপ্রকৃতির সহস্র বাধাও আমার সঙ্গিনী পিয়াসীর মনকে দমাইতে পারে নাই। বিবাহ করিবার কি অদম্য স্পৃহা আমার ছিল, তাহা আপনাকে বোঝাইতে পারিব না। নইলে এমন দিনে মানুষের ঘরের বাহির হয় না। আজ বিবাহ করিবার বিন্দুমাত্র প্রবৃত্তি আমার নাই। প্রতি মুহূর্তে আমার শরীর রক্ত জল হইয়া আসিতেছে। আমি আর বেশি দিন বাঁচিলে পাগল হয়ে যাব। শুধু ফুপুর মৃত্যুর প্রতীক্ষা করছি। সে আমার এই অবস্থা জানতে পারলে কষ্ট পাবে। মকবুল আবার চুপ করিল। যাহা শুনিতেছিলাম তাহা পরিষ্কার ধারণা করিবার মতন শক্তি আমার ছিল না। জলের ঝাপটা লাগিয়া সর্বাঙ্গ ভিজিয়া গেল। অন্ধকার আকাশে তীব্র বিদ্যুৎ স্ফুরণ হইতে লাগিল। কলিকাতার ঘরবাড়ি লেপিয়া মুছিয়া গিয়াছে। আকাশের নিচে গ্যাসের স্তিমিত আলোতে আমরা দুটি প্রাণী এক অজানিত রহস্য লোকের দ্বার উন্মোচিত করিয়া ব্যর্থ প্রয়াস করিতেছি। সবারই জুটিল 2 প্রচুর ভাড়া চাহিলাম। তাহা হইতেই স্বীকৃতি হইল। 2জনের কেহ প্রকৃতিস্থ ছিল না। একজন নেশায় একেবারে চুর হয়েছিল, অন্যজন তো বেহুশ। ওই ঝমঝম বৃষ্টির মধ্যে বাগবাজার পর্যন্ত যেতে হয়েছিল। সাওয়ারি 2জন ভেতরে পৌঁছল। আমি ভালো করে পর্দা মুড়ে দিলাম। গঙ্গার ধারে ধারে সোজা উত্তর দিকে চলতে লাগলাম। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। একটা পানের দোকানে একটা উড়িয়া বামুন সুর করে কি পড়ছিল। রাস্তায় এখানে ওখানে 2-1জন লোক চলছিল। গাড়ি ঘোড়া একেবারেই ছিল না। আমি নির্বিঘ্নে পথের মাঝখান দিয়ে রিক্সা টেনে চলছিলাম। কুমোরটুলির কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা করলাম, আর কত দূর যাইতে হইবে? আর কত দূর যেতে হবে? উত্তর পেলাম, সিধা চালাও। আমার সর্বাঙ্গ ভিজে গেল। পরিশ্রমে আর ক্লান্তিতে চোখ ঘুমে উজাড় হয়ে আসছিল। মনে হচ্ছিল আর টানতে পারবো না। এমন সময় পর্দা ঠেলে এক বাবু আমার হাতে পয়সা দিয়ে 1 বাক্স সিগারেট কিনতে পাঠালো। একটা গাছতলায় গাড়ি রেখে সিগারেট আনতে গেলাম।
কাছে কোনো দোকান ছিল না। এদিক ওদিক ঘুরে একটা বিড়ির দোকানের সন্ধান পেলাম। সিগারেট কিনে এসে বাবুদের ডাকছি, কোনো উত্তর নেই। ভাবলাম মাতাল বাবু ঘুমিয়ে পড়েছে। তেরপলের পর্দাটা তুলে সিগারেট দিতে গিয়ে দেখি এই ভয়াবহ দৃশ্য। আমি তো প্রায় মাথা ঘুরে যাওয়ার জো। হ্যাঁ বাবু, সেই থেকে আমার জীবনে সব শান্তি শেষ হয়ে গেছে। কার পাপের বোঝা মাথায় নিয়ে যে ঘুরছি এই 3 বছর কাল, প্রায়শ্চিত্ত করে ফিরছি কে জানে। আর কতকাল এ যন্ত্রণা যে সইতে হবে খোদা তালাই বলতে পারবে। সামান্য আলো আসছিল, দূরে গ্যাস পোস্ট, গাছের তলায় একটু অন্ধকার। বৃষ্টি একটুও থামছিল না। পর্দা তুলে সেই অস্পষ্ট আলোয় দেখলাম গাড়িতে মাত্র একজন, মুখ বাঁধা, বুক দিয়ে দর দর করে রক্ত পড়ছে, সর্বাঙ্গ রক্তে ভিজে গেছে। প্রাণ আছে বলে তো মনে হলো না। কেমন করেছে কি হলো প্রথমটায় কিছুই ঠাহর করতে পারলাম না। মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার, ঘেমে যাচ্ছিলাম দর দর করে। ধীরে ধীরে যখন হুঁশ এলো তখন খুব ভয় লাগলো। চোখের সামনে ফাঁসি কাঠের ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। সমস্ত দোষটা আমার ঘাড়ে সে চাপিয়ে দেবে তাতে কোনো সন্দেহ নেই। হে কথা কে বিশ্বাস করবে? বুঝলাম অন্য লোকটা মুখ বেঁধে ছোড়া দিয়ে এই লোকটাকে মেরে পালিয়েছে। তাহলে তাকে তো ধরার কোনো উপায় নেই। আর আমার তার চেহারাটাও ঠিক মনে ছিল না। এই লোকটা নিশ্চয়ই মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখলাম তো কোনো গরম। ভাবলাম কোনো হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসা করে লোকটা যদি বেঁচে ওঠে। কিন্তু সাহস হলো না। তাজা খুন দেখে আমার তো কাণ্ডজ্ঞান শেষ হয়ে গেছে। আত্মরক্ষা করার কথাটাই প্রথমে মাথায় এলো। সভয়ে চারিদিকে মৃত মরণাপন্ন দেহটা গাছের তলায় ফেলে রেখে গাড়ি নিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালাম। কেমন করে যে বাড়ি ফিরেছিলাম, কেমন করে যে সেই রাত্রিতে গাড়িখানা মুছে ধুয়ে রাখলাম, আর স্মরণ নেই। তারপর 7-8 দিন ধরে আমি আর ভীষণ জ্বর হলো, পুরো বেহুঁশ। ফুপুর মুখে শুনেছি সে কদিন আমি খুন, রক্ত, ফাঁসি ইত্যাদি নানা ভুল বকবক করেছি। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর গাড়ি নিয়ে আর বেরোতে সাহস হয় না। গাড়িখানার দিকে নজর দিলেই আর ভরসা পাই না। কিন্তু পেট তো চালাতে হবে। আর একদিন সকালে মনে হলো অনেক যুদ্ধ করে গাড়িখানা বাহির করতে হলো। গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাঁত করে উঠল। রক্তের চিহ্ন মাত্র ছিল না, তবু যেন রক্ত দেখতে পেলাম। মনের দুর্বলতাকে জোর করে সরিয়ে গাড়িটা জোর করে বের করলাম বাহিরে। সবারই জুটল, মাঝে মাঝে গা ছমছম করছিল বটে, কিন্তু দিনের আলোয় লোকের ভিড়ে সে ভাব বেশিক্ষণ থাকতো না। থেকে থেকে মনে হতো অন্যায় করছি। হয়তো লোকটা হয়তো বেঁচে যেত। বিপদে ভয় করি না, কিন্তু তখন করেছিলাম। তাকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত। কিন্তু লোকটা যদি মরেই গিয়ে থাকে তাহলে আমি নিজেই তার মৃত্যুর কারণ, সেটাও আমার মনের মধ্যে গেঁথে রইল। কে জানে কোথায় কে দেখে ফেলেছে, আবার ফ্যাঁসাতে পড়তে হবে।
বাঁচার নসিব থাকলে বেঁচেই যাব। এই ভেবে নানা মানসিক দ্বন্দ্বে নিয়ে প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যের আগে আগেই বাড়ি ফিরে এলাম। সমস্ত রাত্রির কেমন যেন একটা অস্বস্তি লাগতে লাগলো। ঘুমোতে তো পারলামই নে, ভয় হলো আবার বুঝি জ্বর হবে। সেই রক্তাক্ত দেহ, সেই মুখ বাঁধা লোকটা যেন চারিদিকে দেখতে লাগলাম। মাথা গরম হয়ে গেল, চোখ দিয়ে জল বেরোতে লাগলো। ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। ভোরবেলায় আবার একটা দুঃস্বপ্ন দেখে ভীষণ ভয়ে ঘুম ভেঙে গেল। সে যেন গুমড়িয়ে গুমড়িয়ে আমার কানে কানে বলছে, তুই আমাকে খুন করেছিস। আমি আল্লাহ নাম স্মরণ করে উঠিয়ে বসলাম। সেদিন গাড়ি নিয়ে আর বেরোলাম না। মনে হলো যেন আমার পিছু পিছু কেউ আসছে। পিছনের পথের দিকে রক্তের দাগ লাগছে। হায় আল্লাহ, এ কি হলো? কার পাপের বোঝা যে ঘাড়ে চাপলো আমার। আমি যেখানেই যাই সেখানেই যেন কোনো অদৃশ্য কেউ আমার পিছনে পিছনে হাসে। ভেবে আমি পাগল হয়ে গেলাম। বুঝলাম আমাকে ভূতে পেয়েছে। ওঝার কাছে গেলাম। সে অনেক ঝাড়ফুঁক করলো, কিন্তু কিছুতেই কিছু হলো নিকো। সে আমার পিছু ছাড়লই নি। মকবুল চুপ করিয়া গামছা দিয়া কপালের ঘাম মুছিল। আমার কাছে একটা সিগারেট লইয়া সেটা ধরাইয়া আবার বলিতে লাগিল, দু একদিন পরে সন্ধ্যার সময় হেঁতুয়ার মোড়ে দাঁড়াইছিলাম। এমন বৃষ্টি নামলো। বৃষ্টি থেকে বাঁচবার জন্য গাড়িখানা তেরপল মুড়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি পিছনে পিছনে কে আসছে। ফিরে তাকালাম, কেউ নেই। তাড়াতাড়ি গাড়িখানা ঢেকে বাড়ি ফিরবার চেষ্টা করছি। গাড়ির ছপ্পর হইতে পর্দাখানা ফেলিতে যাব, দেখি গাড়ির ভিতরে সে বসে আছে, মুখ বাঁধা, রক্ত গলা দিয়ে গড়িয়ে পড়ছে। ভয়ে হাসি হরিতে হয়ে পর্দা ফেলে দিয়ে ওখানেই বসে পড়লাম। আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কেমন করে জানাই বাবু? আপনি কি বুঝতে পারবেন? গাড়ির ভেতরে রক্তাক্ত কলেবরে সে নিশ্চয়ই বসে আছে। সেই থেকে আজ পর্যন্ত ওই গাড়িতেই বসে থাকে। আমার পিছনে আর কাউকেই দেখি না। সে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভেতরেই থাকে। আমি তাকে টেনে নিয়ে বেড়াই। মকবুল চোখ বুজিয়া চুপ করিয়া রহিল। অনেকক্ষণ এইভাবে থাকিয়া আবার বলিতে লাগিল, বাবু, সেই দিন হইতে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টেনে ফিরছি। একজনের বেশি সাওয়ারিটাই টানতে পারি না। মরা পচার গন্ধ বেরোতে থাকে। আমাকে তাকে সঙ্গে করে নিয়ে বেরোতে হয়। অথচ আল্লাহর দোহাই বাবু, এই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোনো অপরাধ নেই। আমি এই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দেব? চুপ করিয়া রহিলাম। বাবু, বোঝায় সব সময়ই বইতে হয়, কিন্তু বর্ষা রাত্রি ছাড়া অন্য সময় এই মৃতদেহ আমি দেখতে পাই না। দেখতে দেখতে বোঝা টেনে টেনে একটা শুয়ে গেছে, কিন্তু আজও মাঝে মাঝে ভয় পেয়ে উঠে পড়ি। ভিতরে ভিতরে শরীরটা জীর্ণ হয়ে আসছে। এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। এই গাড়িখানা ছেড়ে দেওয়ার সামর্থ্য আমার নেই বাবু। এক অদৃশ্য শক্তি আমাকে এটাকে সঙ্গে জড়িয়ে ধরেছে। আমি তার কাছে একেবারে শক্তিহীন। আজ 3 বছর ধরে আমার এই ভীষণ কর্তব্য নিয়ে চলছে। কবে শেষ হবে খোদা তালাই জানে। মকবুল উঠিয়া দাঁড়াইল, বলিল, বৃষ্টি ধরিয়া আসিয়াছে বাবু, আপনি গাড়িতে বসুন।
আমি পরদিন তাহাকে আমার সঙ্গে দেখা করিতে বলিব কিনা ভাবিতে ভাবিতে গাড়ির নিকট গেলাম। মকবুল মুখ ফিরাইয়া কম্পিত হস্তে পর্দাখানি তুলিয়া ধরিল। আমি ভিতরে বসিতেই সে পর্দাখানি ফেলিয়া দিয়া গাড়ি টানিতে শুরু করিল। পর্দা ফেলা অন্ধকার রিকশার ভেতরে বসিতেই আমার গাটা ছমছম করতে লাগলো। আমিও যেন আমার অত্যন্ত গা ঘেঁষিয়া এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখিতে পাইলাম। একটা পচা দুর্গন্ধ নাকে আসতে লাগিল। সভয়ে পর্দা তুলিয়া ফেলিয়া মকবুলকে রিকশা থামাইতে বলিলাম। আমার বাড়ি বেশি দূর নয়, আমি হাঁটিয়াই যাইতে পারিব। রিকশাখানের ভিতরে চাহিবার আর সাহস রইল না। মকবুল বুঝিল। একটু শীর্ণ হাসি হাসিয়া গাড়িখানি তুলিয়া ধরিয়া মন্থর গতিতে চলিতে লাগিল। আমি সেখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলাম। রিকশাখানির দিকে চাহিবার সামর্থ্য পর্যন্ত আমার হইল না। বহুক্ষণ পর্যন্ত রিকশাখানির টুনটুন আওয়াজ কানে আসিতে লাগিল। সে রাত্রে ভালো করিয়া ঘুমাইতে পারিলাম না।